রাজনৈতিক সংকটে ফ্রান্স, চাপে প্রেসিডেন্ট ম্যাক্রো। পদত্যাগ করবেন না সাফ জানালেন জাতির উদ্দেশ্যে ভাষণে। কয়েকদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা। প্রেসিডেন্ট ইউন ক্ষমতায় থাকলে বিপদে পড়তে পারেন দক্ষিণ কোরীয়রা। পদ থেকে সরে যাওয়ার আহ্বান ক্ষমতাসীন দল প্রধানের। জরুরি বৈঠকে পিপিপি। এবং 7 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। বেশ কয়েকবার আফটার শক অনুভূত। জরুরি অবস্থা জারি, বিদ্যুৎ বিচ্ছিন্ন 10,000 মানুষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। বিরোধীদের চাপে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্রেসিডেন্টের মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত তার স্থানে তিনি বহাল থাকবেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আরও বলেছেন, কয়েকদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন। এরই মধ্যে ফ্রান্সের গণমাধ্যমে উঠে এসেছে বেশ কয়েকজন ব্যক্তির নাম, যারা থাকতে পারেন সম্ভাব্য প্রধানমন্ত্রীর তালিকায়। এ তালিকায় রয়েছে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কয়েকজনের নাম। বেশ কিছুদিন ধরে রাজনৈতিক জটিলতায় ভুগছে ইউরোপের দেশ ফ্রান্স। বিরোধী দলীয় আইন প্রণেতারা বার্নিয়ের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলায় প্রধানমন্ত্রীর পদত্যাগের পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকেও পদত্যাগের জন্য চাপ দিচ্ছে বিরোধীরা। যোগ্য প্রার্থীর সন্ধান করছে দেশটির প্রেসিডেন্ট। তবে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, বিরোধী বামপন্থী দলগুলোর চাপে পদত্যাগ করবেন না তিনি। প্রেসিডেন্টের মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত তার স্থানে তিনি বহাল থাকবেন। বলেন, খুব শিগগিরই ঘোষণা করবেন প্রধানমন্ত্রীর নাম। এরই মধ্যে ফ্রান্সের গণমাধ্যমে উঠে এসেছে বেশ কয়েকজন কর্তা ব্যক্তির নাম, যারা থাকতে পারেন সম্ভাব্য প্রধানমন্ত্রীর তালিকায়। তালিকার শুরুতেই যার নাম আসে তিনি হলেন 38 বছর বয়সী সেবাস্তিয়ান লেকর্নু। তিনি বার্নিয়ের সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহের জন্য বিশেষ ভূমিকা রেখেছেন লেকর্নু। তবে সম্প্রতি ম্যাক্রোর প্রতিপক্ষের সঙ্গে গোপন বৈঠকের গুঞ্জনও শোনা গেছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যমগুলো। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। এরপরেই আছেন 73 বছর বয়সী ফ্রাঁসোয়া বাইরু। দেশটির রাজনৈতিক মহলে বেশ আলোচিত নাম তার। ছিলেন বিচারমন্ত্রী হিসেবেও। 2015 সালে প্যারিস হামলার সময় ফরাসি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন 61 বছর বয়সী বার্নার্ড কাজেনেভ। তার প্রার্থিতা ম্যাক্রোর জন্য সোশ্যালিস্ট আইন প্রণেতাদের কাছে একটি বার্তা হতে পারে, যাতে তারা জোট থেকে বেরিয়ে আসতে পারে, কারণ দীর্ঘদিন তিনি সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন। এরপরে রয়েছে দক্ষিণাঞ্চলের হাইট ডি ফ্রান্স অঞ্চলের গভর্নর জেভিয়ার বেরট্রা। 59 বছর বয়সী সেন্ট্রাল রাইটের একজন শক্তিশালী নেতা তিনি। 2022 সালের নির্বাচনে প্রার্থিতা না পেলেও তার নাম আরও একবার আলোচনায় এসেছে। সবশেষে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী এবং বার্কলেস ফ্রান্সের চেয়ারম্যান ফ্রাঁসোয়া ব্যারোয়েনের নাম। তিনি 1995 সাল থেকে ট্রয়েস শহরের মেয়র। 2012 সালে ইউরোপীয় সংকটের সময় তিনি অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। নাদিম মারজান, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল ক্ষমতায় থাকলে বিপদে পড়তে পারেন দেশটির নাগরিকরা। আর তাই প্রেসিডেন্ট পদ থেকে তার সরে যাওয়া উচিত বলে মনে করে ক্ষমতাসীন দল পিপিপি। শুক্রবার দলের এক জরুরি সভায় পিপিপি নেতা হান দুং হুন বলেন, মঙ্গলবার প্রেসিডেন্টের সামরিক আইন ঘোষণা করার সময় রাষ্ট্রবিরোধী অভিযোগে প্রধান রাজনীতিবিদদের গ্রেফতারের নির্দেশের প্রমাণ পেয়েছে তার দল। এদিকে অভিশংসন প্রক্রিয়ার মধ্যেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। ইউনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবারও মোমবাতি জ্বালিয়ে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের সামনে অবস্থান নেয় শত শত মানুষ। এবার গৌতম আদানির দুর্নীতির বিরুদ্ধে রাজপথে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। বৃহস্পতিবার ভারতের লোকসভার বাইরে বিক্ষোভ মিছিল করেন জোটের নেতারা। এ সময় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী বলেন, আদানির অনিয়ম খুঁজলে মোদির দুর্নীতি বের হয়ে আসবে। এ কারণেই তদন্তে আগ্রহী না বিজেপি সরকার। জোটের শরিক হলেও প্রতিবাদে অংশ নেয়নি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। ভারতের শীর্ষ ব্যবসায়ী গৌতম আদানির দুর্নীতির বিষয়ে তদন্তের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভে নামে দেশটির বিরোধী দলীয় ইন্ডিয়া জোট। প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে দিল্লির লোকসভা ভবনের বাইরে বিক্ষোভের ডাক দেয়া হয়। আদানি গ্রুপের দুর্নীতি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবিতে ইন্ডিয়া জোটের অব্যাহত বিক্ষোভে এদিন দেখা গেল এক নতুন চমক।
কংগ্রেস সমাজবাদী পার্টির নেতা ও সংসদ সদস্যদের পরনে ছিল কালো রঙের জ্যাকেট। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জ্যাকেট না পরলেও তার সাদা টি শার্টে ছিল মোদি আদানি বিরোধী স্লোগান। বিক্ষোভে আদানিকে রক্ষা না করে বরং তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান অনেকে। मोदी जी अडानी जी का इन्वेस्टिगेशन नहीं करा सकते क्योंकि अगर वो कराएंगे तो वो अपना ही इन्वेस्टिगेशन कराएंगे। ইন্ডিয়া জোটের শরিক দল হলেও বৃহস্পতিবারের বিক্ষোভে অংশ নেয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। গত 21 নভেম্বর ঘুষ ও প্রতারণার অভিযোগে মার্কিন আদালতে অভিযুক্ত হন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি। এ খবর সামনে আসার পর থেকেই সরব হয়ে উঠেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি জানিয়ে আসছে দলটি। তবে লোকসভার শীতকালীন অধিবেশনের শুরু থেকেই আদানি নিয়ে সংসদ অচলের বিরোধিতা করেছে তৃণমূল। মল্লিকার্জুন খার্গের ডাকা বৈঠকেও হাজির হয়নি তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। গেল 25 বছরের মধ্যে দ্বিতীয়বার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার 7 মাত্রার ভূমিকম্প আঘাত হানায় রাজ্যটিতে। উৎপত্তিস্থল ও আশেপাশের এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 9টার দিকে 7 মাত্রার ভূমিকম্পে আচমকাই কেঁপে ওঠে রাজ্যটির উত্তর অঞ্চলের বেশ কিছু এলাকা। ক্যালিফোর্নিয়ার হ্যাম্বল্ড কাউন্টির ছোট শহর ফার্নডেলের কাছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল শনাক্ত করা হয়। অঞ্চলটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। মূল ভূমিকম্পের পর একাধিক আফটারশক হয় ওই এলাকায়। তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে তা তুলে নেওয়া হয়। তবে ভূমিকম্পে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হ্যাম্বল্ড কাউন্টির হাজার হাজার মানুষ। এছাড়াও কিছু ঘরবাড়ি, ভবন ও সড়কে ফাটল দেখা গেছে। তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী গেল 25 বছরে রাজ্যটিতে 2 দফা ভয়াবহ ভূমিকম্প হয়। এর মধ্যে 2019 সালে শক্তিশালী 7.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। আয়তনের দিক দিয়ে প্রায় 3 গুণ বেশি বড় ক্যালিফোর্নিয়া ভূমিকম্পন প্রবণ এলাকা হিসাবে বিশ্বে পরিচিত। এখানে প্রায়শই ঘটে ছোট বড় ভূমিকম্প। তবে এভাবে বড় মাত্রার ভূমিকম্প নিঃসন্দেহে শঙ্কার। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অভিযোগে যুক্তরাষ্ট্রের 13টি প্রতিরক্ষা কোম্পানি ও 6 জন নির্বাহীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। বৃহস্পতিবার থেকে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কালো তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দের পাশাপাশি তাদের সঙ্গে ব্যবসা নিষিদ্ধ করা হবে। একই সঙ্গে নিষেধাজ্ঞার আওতাধীন ব্যক্তিরা চীনে প্রবেশ করতে পারবেন না। চীনের দাবি, যুক্তরাষ্ট্র সম্প্রতি তাইওয়ানের কাছে আবারও অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে, যা চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের শামিল। আফগানিস্তানে নারীদের চিকিৎসা বিষয়ক শিক্ষা গ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার। বন্ধ ঘোষণা করা হয়েছে মেয়েদের নার্সিং ও ধাত্রীবিদ্যা প্রশিক্ষণের প্রতিষ্ঠানগুলো। এতে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবেন বহু আফগান নারী। নারীদের শিক্ষার উপর এমন বিধিনিষেধ আরোপের প্রতিবাদ জানিয়েছেন দেশটির 2 তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী ও রশিদ খান। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকেই নানা নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটির জনগণ। বিশেষ করে নারীদের শিক্ষা বিষয়ে বেশ কড়াকড়ি আরোপ করেছে তালেবান সরকার। মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা গ্রহণ নিষিদ্ধের পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণেও জারি করা হয় বিধিনিষেধ। সম্প্রতি আফগান নারীদের জন্য চিকিৎসা বিষয়ক শিক্ষা গ্রহণও নিষিদ্ধ করা হয়েছে দেশটিতে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, দেশজুড়ে বর্তমানে 30,000 নারী চিকিৎসা বিষয়ক শিক্ষা গ্রহণে জড়িত। এমন নিষেধাজ্ঞা জারির কারণে অনেককেই ক্লাসে ফিরতে বারণ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে মেয়েদের নার্সিং ও ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কেন্দ্রগুলো। মানবাধিকার কর্মীরা সতর্ক করে বলেন, আফগান সমাজে তালেবান বহু প্রদেশেই পুরুষ চিকিৎসকদের নারীদের চিকিৎসা করায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই কারণে ধাত্রী ও নারী নার্সদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন লাখ লাখ আফগান নারী।
নারীদের শিক্ষার ওপর এমন নিষেধাজ্ঞা আরোপে প্রতিবাদ জানিয়েছেন দেশটির 2 তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী ও রশিদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে রশিদ খান বলেন, সম্প্রতি নারীদের ওপরে শিক্ষা ও চিকিৎসা বিষয়ক যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা সমাজের অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়া চিকিৎসা খাতে নারীদের অংশগ্রহণ খুবই প্রয়োজন উল্লেখ করে রশিদ আফগান সরকারের এই সিদ্ধান্তের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান। আরেক ক্রিকেটার মোহাম্মদ নবী পোস্ট করে বলেন, নারীদের শিক্ষা থেকে বিরত রাখার অর্থ আফগান জাতির ভবিষ্যতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। মেয়েদের পড়তে দেওয়ার দাবি জানিয়ে তালেবান সরকারের প্রতি সবার জন্য একটি ভালো দেশ তৈরির আহ্বান জানান নবী। অন্তরা সেন, সময় সংবাদ। ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দাম $1,00,000 অতিক্রম করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার প্রতিটি বিটকয়েনের দাম সর্বকালের সর্বোচ্চ $1,03,619 উঠে যায়। পরে তার $1,02,650 স্থির হয়। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, বিটকয়েনের দামের এই মাইল ফলক স্পর্শ করার পেছনে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা অনুঘটক হিসেবে কাজ করেছে। সেটা হলো ওয়াল স্ট্রিটের নিয়ন্ত্রক হিসেবে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার পল অ্যাটকিনসের নাম ঘোষণা। তিনি ক্রিপ্টোকারেন্সি বান্ধব হিসেবে পরিচিত। প্রতিটি বিটকয়েনের দাম $1,00,000 উঠে যাওয়ায় উচ্ছ্বসিত ক্রিপ্টোকারেন্সি ভক্তরা। দেখছেন আন্তর্জাতিক সময়। জার্মানিতে জমে উঠেছে বড়দিন উপলক্ষে মেলা। সুস্বাদু সব খাবারের সঙ্গে বর্ণিল আলোকসজ্জায় খুশি স্থানীয়রা। জার্মানি থেকে বড়দিন ঘিরে সাধারণ মানুষের অনুভূতির কথা জানাচ্ছেন বিটু বড়ুয়া। বড়দিনের উৎসব ঘিরে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। নানা রঙের আলোয় ফুটিয়ে তোলা হয়েছে বৈচিত্র্যময় ফুল, ক্রিসমাস ট্রি। গেল বছরের মতো এবারও রাজধানী বার্লিনের মতো জার্মানির নানা প্রদেশে আয়োজন করা হয়েছে বড়দিনের মেলা। স্থানীয় ভাষায় যাকে বলা হয় ভাইনাক্সমার্কট। ডিসেম্বরের তীব্র শীত উপেক্ষা করেও প্রতি বছরের মতো বড়দিনের মেলাগুলোতে স্থানীয় সহ পর্যটকরা ভিড় করছেন পরিবার পরিজন নিয়ে, উপভোগ করছেন বড়দিনের ঐতিহ্যবাহী খাবার। কিন্তু উৎসবের রঙকে ম্লান করেছে সামগ্রিকভাবে বেড়ে যাওয়া খরচ। দেখুন, যখনই আমি মেলায় আসি কিছু না কিছু কিনি, কিন্তু কেনার সময় নজর রাখতে হচ্ছে জিনিসপত্রের দামের দিকে। মেলার আয়োজন নিয়ে আমাদের বড় সমস্যা হচ্ছে জ্বালানির দাম ও সামগ্রিক আয়োজনের খরচ বেড়ে যাওয়া, যার কারণে পণ্যের দামেও হেরফের হচ্ছে। পণ্যের উৎপাদনের খরচও আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। সবার কথা ভেবে বড়দিনের মেলায় স্থানীয় সহ পর্যটকদের জন্য উদ্যোক্তা ও ব্যবসায়ীরা দিচ্ছেন বিশেষ অফার। থাকছে মেলায় প্রবেশ মূল্য সহ নানা পানীয় ও সুস্বাদু খাবারে বিশেষ ছাড়। কি আর বলবো, সবকিছুর দাম আগের তুলনায় বেড়েছে। বিশেষ করে ঐতিহ্যবাহী পানীয় থেকে শুরু করে আশেপাশের সুস্বাদু খাবারের দিকে নজর আপনার পড়বেই। কিনতে গেলেই দাম নিয়ে দুইবার ভাবতে হবে। আমাদের মেলায় সবকিছুর দাম স্থিতিশীল আছে। 2 ঘন্টার টিকিটের দাম রেখেছি €29। যদি কেউ 5 ঘন্টা থাকতে চায় তাহলে তাকে দিতে হবে €45। 2 টিকিটেই থাকছে পানীয় আর খাবার। এদিকে প্রতি বছরের মতো জার্মানির বিশেষ রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ ভবনগুলোতে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে গেল বছরের তুলনায় কম। জার্মান অর্থনীতিবিদরা বলছেন, চলমান অর্থনৈতিক অবস্থায় কিছুটা হলেও বিবর্ণ এবারের বড়দিনের সামগ্রিক আয়োজন। জার্মানির সরকারি কোষাগারে কমছে ইউরো, দেশ পড়ে আছে অর্থনীতির মন্দার কবলে। এমন পরিস্থিতিতে এবছরের বড়দিনের আলোকসজ্জা শলৎজ প্রশাসনের কাছে যেমন বাড়তি বোঝা, তেমনি বিলাসিতাও। তবুও সীমিত আকারে আলোর এমন আয়োজনে খুশি স্থানীয় সহ উৎসুক সকলেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বড়দিনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রকফেলার সেন্টারে 50,000-এর বেশি এলইডি বাতি দিয়ে সাজানো হয়েছে 74 ফুট উঁচু ক্রিসমাস ট্রি। রয়েছে 30 লাখের বেশি ক্রিস্টালস। শিল্পীদের সুরের মূর্ছনায় মাতেন দর্শনার্থীরা। 91 বছরের বেশি সময় ধরে ঐতিহ্যবাহী আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে।
খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রকফেলার সেন্টারে চলতি বছর প্রথমবারের মতো আলোকিত হয় ৭৪ মিটার উঁচু ক্রিসমাস ট্রি। এ সময় উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শনার্থীরা। ১৯৫৯ সালের পর প্রথমবারের মতো ওয়েস্ট স্টক ব্রিজ, ম্যাসাচুসেটস থেকে এসেছে গাছটি। ১১ টন ওজনের এই গাছটি সাজাতে ব্যবহৃত হয়েছে ৫০,০০০-এর বেশি রঙিন এলইডি বাতি, ৩০ লাখের বেশি ক্রিস্টালস সহ আরো অনেক কিছু। অনুষ্ঠানের আনন্দ আরো দ্বিগুণ করতে উপস্থিত ছিলেন ব্যাকস্ট্রিট বয়েজ, লিটল বিগ টাউনের শিল্পীরা। বিখ্যাত সব গানের তালে মেতে ওঠেন দর্শনার্থীরা। রকফেলার সেন্টারের এ মনোমুগ্ধকর আয়োজন চলবে আগামী জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত। উৎসব শেষে গাছটি কেটে এর কাঠগুলো দান করা হবে দেশটির একটি অলাভজনক প্রতিষ্ঠানকে, যারা যুক্তরাষ্ট্র জুড়ে বাসিন্দাদের ঘর তৈরিতে সাহায্য করে। ১৯৩১ সালে প্রথমবারের মতো শুরু হয় রকফেলার সেন্টারের এই আয়োজন। ১৯৩৩ সাল থেকে বার্ষিক উৎসবে পরিণত হয় এটি। মৌসুমী সাথী, সময় সংবাদ। এক সপ্তাহের মধ্যে দুবার পেনাল্টি মিস করে সমালোচনায় বিদ্ধ কিলিয়ান এমবাপ্পে, যার খেসারত দিতে হয়েছে তার দল রিয়াল মাদ্রিদকেও। তবে বাজে সময় নিজেকে আরও একবার চেনাতে চান ফরাসি স্ট্রাইকার। একের পর এক সমালোচনা, দর্শকদের কটূক্তি আর প্রতি ম্যাচেই ব্যর্থতা। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন ফরাসি স্ট্রাইকার। যে আশা নিয়ে স্বপ্নের ক্লাবে পাড়ি জমান বিশ্বকাপ জয়ী এই ফুটবলার, তার কি ছিটে ফোঁটাও পূরণ করতে পারছেন তিনি? রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে প্রতি ম্যাচে মাঠে নামার পরই এই প্রশ্ন শুনতে হচ্ছে এমবাপ্পেকে। স্বপ্নের সাদা জার্সিটা গায়ে তুলে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না ফরাসি স্ট্রাইকার। প্রতি ম্যাচে মাঠে ঠিকই নামছেন, তবে একের পর এক পেনাল্টি মিসের আক্ষেপে পড়ছেন কিলিয়ান, যাতে ভুগতে হচ্ছে তার দলকেও। বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ থাকলেও অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে সে সুযোগ হাতছাড়া করল রিয়াল মাদ্রিদ। ৫৩ মিনিটে পিছিয়ে পড়া রিয়ালকে সমতায় ফেরানোর বড় সুযোগ পান এমবাপ্পে, কিন্তু তার শট ঠেকিয়ে দেন অ্যাথলেটিক গোলকিপার। এক সপ্তাহের মধ্যে দুবার পেনাল্টি মিস করলেন এই ফ্রেঞ্চম্যান, আর তাতে হেরেছে তার দল রিয়াল মাদ্রিদও। এমন বাজে সময় কি কখনো দেখেছেন এমবাপ্পে? যদিও এত সব ব্যর্থতার পরও তার দলের কাছ থেকে পূর্ণ সমর্থনই পাচ্ছেন কিলিয়ান। পেনাল্টি মিস কিংবা আপ টু দ্য মার্ক পারফর্ম করতে না পারার পরও এমবাপ্পেকে কাঠগড়ায় তুলতে চান না কার্লো অ্যানচেলত্তি। বাজে সময় কাটিয়ে এই ফরাসি তারকা কিছুদিনের মধ্যে নিজের সেরা ছন্দে ফিরবেন বলে প্রত্যাশা তার। এমবাপ্পের সঙ্গে আমার এখনো কথা হয়নি। একটি পেনাল্টি কাজে লাগাতে পারিনি আমরা, তবে একটি পেনাল্টিতে ব্যর্থ হওয়া দিয়ে আমি কোনো ফুটবলারকে মূল্যায়ন করি না। পেনাল্টিতে কখনো গোল হয়, কখনো হয় না। অবশ্যই এমবাপ্পে নিজেও হতাশ, সে তার সেরা অবস্থায় নেই, তবে মানিয়ে নেয়ার যথেষ্ট সময় তাকে দিতে হবে। সে 10টি গোল করেছে, অবশ্যই আরও করতে পারে এবং উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। লোকের কথায় আমি পাত্তা দেই না, তার দিকে আঙুল তোলা উচিত নয় আমাদের। সে অসাধারণ এক ফুটবলার, ফুটবলে এরকম ভুল হতেই পারে। এদিকে পেনাল্টি মিসের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেও ঘুরে দাঁড়ানোর লক্ষ্য এমবাপ্পের। বাজে সময় কাটিয়ে ওঠার এই যাত্রায় নিজেকে চেনাতে চান আরও একবার। রিয়ালের হয়ে নিজের সেরা ফর্ম ফিরে পেতে মুখিয়ে এই ফরাসি স্ট্রাইকার। খুবই বাজে ফলাফল। খুঁটিনাটি সবকিছু যেখানে গুরুত্বপূর্ণ, এমন ম্যাচে পেনাল্টি মিস বড় একটা ভুল। ব্যর্থতার সবটুকু দায় আমি নিচ্ছি। সময়টা খুব কঠিন যাচ্ছে, তবে পরিস্থিতি বদলে দেওয়ার জন্য আমি কাজ করে যাচ্ছি। আমি কে তা দেখিয়ে দেওয়ার সেরা সময় এখনই। এমবাপ্পে খুব তাড়াতাড়ি নিজের সেরা ফর্ম ফিরে পাবে বলে প্রত্যাশা কোচ কার্লো অ্যানচেলত্তির। তাজিন খন্দকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজনৈতিক সংকটে ফ্রান্স, চাপে প্রেসিডেন্ট ম্যাক্রো। পদত্যাগ করবেন না সাফ জানালেন জাতির উদ্দেশ্যে ভাষণে। কয়েকদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা। প্রেসিডেন্ট ইয়ন ক্ষমতায় থাকলে বিপদে পড়তে পারেন দক্ষিণ কোরীয়রা। পদ থেকে সরে যাওয়ার আহ্বান ক্ষমতাসীন দল প্রধানের। জরুরি বৈঠকে পিপিপি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।